সাদ ফালাকের হাত ধরে ধীর পায়ে তিশাদের বাড়ির দিকে এগিয়ে গেল। তিশা আর ওর স্বামী ওদের দেখে এগিয়ে এলো। সাদের চেহারায় এখন কৃতজ্ঞতা আর প্রশান্তি খেলা করছে। সাদ ওদের ধন্যবাদ জানালো, যেটা অহংকারী সাদ মির্জার জন্য এক বিরল ঘটনা। পকেট থেকে কার্ড বার করে তিশার স্বামীর হাতে দিল। আপনারা আমার স্ত্রীকে যে আশ্রয় দিয়েছেন সেটা আমি কোনো দিন ভুলব না। যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন, আর চট্টগ্রামে আমাদের বাড়িতে আসবেন। তিশা আর ওর স্বামী হাসি মুখে ওদের বিদায় দিল। ফালাক তিশাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল কিছুক্ষণ। হোটেলের লাক্সারি রুমটায় এসে মৃদু ঠান্ডা বাতাস বইছে। সাদ ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোলো। ঠিক তখন হোটেলের লোক রাতে ডিনার রেখে গেল। টেবিলের উপরে রাখা ভাপ ওঠা ভাত আর দেশি মুরগির ঝোল থেকে চমৎকার সুবাস বেরোচ্ছে। সাদ বিছানায় ফালাকের পাশে এসে বসল। সাদ আজকে আর যায়নি, শ্রীমঙ্গলের একটা হোটেলে উঠেছে। ফোন করে বাড়িতে সব জানিয়েছে। কাল যাবে, আজ আর জার্নি করা যাবে না। প্লেনের টিকিট অ্যাভেলেবেল নেই আজকে। সাদের মুখ দেখে বুঝতে পারছে ফালাক খাবার খাইয়ে দিতে হবে। ফালাকের বুকের ভেতরটা মায়ায় ভরে গেল। কোনো কথা না বলে প্লেট সাজিয়ে পরম মমতায় লোকমা তুলে সাদের মুখে দিল। সাদ খুব তৃপ্তি করে খাচ্ছে আর ফালাকের চোখের দিকে তাকিয়ে আছে। তুমিও খাও। ফালাক খেতে শুরু করলো। ফালাকের ঠোঁটের কোণে বারবার একটা মুচকি হাসি খেলে যাচ্ছে। সাদেও তাকিয়ে তাকিয়ে দেখছে। খাওয়া শেষ হতেই সাদ ফালাককে এক ছটকায় কোমর জড়িয়ে নিজের খুব কাছে টেনে নিল। ফালাক অপ্রস্তুত হয়ে সাদের প্রশস্ত বুকে হাত রাখল। অনেক দূরে ছিলে। সাদ আর সময় নষ্ট করল না। ফালাকের কপালে গালে চুমু খেতে শুরু করে। এরপরে ঠোঁটে ডুব দিল। ফালাক এবার আর নিজেকে গুটিয়ে রাখল না। সাদের পাগলামির প্রতি উত্তরে নিজেও ধরা দিল সাদের বাহুডোরে। দীর্ঘদিনে তৃষ্ণা আর বিরহের অবসান ঘটল গভীর অনুরাগে। কিছুক্ষণ পর সাদ ফালাককে নিজের বুকের মাঝে জাপটে ধরে বিছানায় শুয়ে পড়ল। সাদের এক হাত ফালাকের ঘাড়ের নিচে, অন্য হাত ফালাকের পিঠ আগলে রাখা। ফালাক সাদের হৃৎপিণ্ডের শব্দ শুনতে শুনতে চোখ বুঝল। ভয়াবহ অনিদ্রার পর আজ ফালাকের চুলের ঘ্রাণ নিতে নিতে সাদ এক গভীর শান্তির তলে ঘুমিয়ে গেল। অবশেষে মির্জাবাড়িতে আবারও পা রাখল ফালাক। সাদের মা আর অপেক্ষা করতে পারলেন না। তিনি এগিয়ে এসে ফালাককে জড়িয়ে ধরলেন। ফালাক মা, তুমি ফিরে এসেছো? ফালাক শাশুড়িকে সালাম করল। মীরা বলল, তোমাকে ছাড়া আমরা কেউই ভালো ছিলাম না। রিমা আর নীলা দৌড়ে এসেই ফালাককে মাঝখানে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিল। নীলা বলল, ভাবি তুমি জানো না ভাইয়া আমাদের সবার কি অবস্থা করেছিল। ওনার রাগ আর পাগলামি সামলাতে সামলাতে আমরা তো শেষ হয়ে গিয়েছিলাম। রিমা বলল, হ্যাঁ ভাবি, ভাইয়া তো আমাদের কাউকে চিনেই না এমন ভাব করছিল, শুধু তোমার ছবি আর শাড়ি নিয়ে বসে থাকতো। সাদ একপাশে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে এই দৃশ্য দেখছিল। মুখে আজ অনেক দিন পর সেই চিরচেনা গাম্ভীর্যের আড়ালে একটা মৃদু হাসির রেখা। বাড়ির কাজের লোকগুলো আড়াল থেকে মুচকি হাসছে। বাড়িতে এক খুশির বন্যা বয়ে যাচ্ছে। সাদের মা সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আগে ওদের ফ্রেশ হতে দে, অনেক লম্বা জার্নি করে এসেছে। সাদ ফালাকের হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, কিন্তু ফালাকের শরীরটা যেন হঠাৎই এলিয়ে পড়তে লাগলো। ওর চোখের সামনে সব কিছু কেমন ঝাপসা হয়ে আসছে। মাথাটা ভন ভন করে ঘুরছে। সিঁড়ির মাঝপথেই ফালাক টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সাদ বিদ্যুৎ বেগে ওকে দুই হাতে ধরে ফেলে। ফালাক, এই ফালাক, কি হয়েছে? চোখ খোলো। ফালাক কোনো উত্তর দিল না। পুরোপুরি অজ্ঞান হয়ে সাদের বাহুডোরে ঢলে পড়ল। সাদের কলিজা যেন মুহূর্তেই শুকিয়ে গেল। এক নিমেষে ফালাককে পাজা কোলে তুলে নিয়ে দৌড়ে ওর ঘরে গিয়ে বিছানায় শুয়ে দিল। পুরো বাড়িতে হুলস্থুল পড়ে গেল। সবাই সাদের ঘরে ছুটে এলো। সাদ অস্থির হয়ে চিৎকার করতে লাগলো, এখনই ডাক্তারকে ফোন কর, তাড়াতাড়ি, আর আয়ানকে বল সব ফেলে বাড়িতে আসতে। সাদ ফালাকের মাথার কাছে বসে ওর চোখে মুখে পানির ছাপটা দিচ্ছিল। ফালাকের এই হঠাৎ অসুস্থতা সাদকে একদম ভেঙে ফেলেছে।
কিছুক্ষণ পর পারিবারিক ডক্টর এলেন। তিনি ফালাককে পরীক্ষা করার সময় সাদ দরজার সামনে পাথরের মতো দাঁড়িয়েছিল। অস্থিরতা যেন কোনোভাবেই কমছে না। ডক্টর ফালাককে চেক আপ শেষ করে মুচকি হেসে বেরিয়ে এলেন। সাদের মা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, ডক্টর সাহেব, আমার মেয়েটা ঠিক আছে তো? ও এইভাবে কেন অজ্ঞান হলো? ডক্টর সাহেব সাদের দিকে তাকিয়ে বললেন, ভয়ের কিছু নেই, বরং এটা আপনাদের সবার জন্য অনেক আনন্দের খবর। অভিনন্দন, আপনাদের বাড়িতে নাতি নাতনি আসতে চলেছে। কি? ফালাক মা হতে চলেছে? এক মুহূর্তে পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। পরক্ষণেই রিমা আর নীলা খুশিতে চিৎকার করে উঠল। সাদের মা আনন্দের চোটে কেঁদে ফেললেন। ফারদিন সাদের কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, অভিনন্দন ভাইয়া, তুমি বাবা হতে চলেছ আর আমি চাচি হতে চলেছি। সবাই খুশিতে আত্মহারা, কিন্তু সাদ তখনও দরজায় একভাবে দাঁড়িয়ে আছে, চোখ দুটো স্থির। এই সংবাদটা যেন ওর মস্তিষ্কে পৌঁছাতে কয়েক সেকেন্ড সময় নিচ্ছে। নড়ছে না, কিছু বলছেও না, একদম পাথরের মতো নিথর হয়ে আছে। বিছানায় শুয়ে থাকা ফালাকের জ্ঞান ফিরছে ততক্ষণে। ডক্টরের কথা শুনে লজ্জায় লাল হয়ে বালিশে মুখ গুজে আছে। বাড়ির সবাই একে একে এসে ফালাককে আদর করে দোয়া করে বেরিয়ে গেল। এখন ঘরে শুধু সাদ আর ফালাক একা। সাদ ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। ফালাক আর চোখে সাদের দিকে তাকালো। সাদ ফালাকের একদম কাছে এসেও কিছু বলল না। চোখের চাহনি আজ একদম অন্যরকম। অবাক হয়েছে কি বোঝা যাচ্ছে না। সাদ এক মুহূর্ত ফালাকের মুখের দিকে তাকিয়ে রইল। তারপরে কোনো কথা না বলে, কোনো অভিব্যক্তি না দেখিয়েই হুট করে রুম থেকে বেরিয়ে চলে গেল। ফালাকের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। বুঝতে পারল না এই খুশির খবরে সাদের এই অস্বাভাবিক আচরণের মানেটা কি। সাদ কি তবে খুশি হয়নি? রাতে যখন সাদ রুমে ফিরল, তখন ফালাক বিছানায় হেলান দিয়ে বসে ওর জন্যই প্রতীক্ষা করছিল। সাদের মুখটা এখনও কিছুটা থমথমে, যেন কারো এক গভীর ভাবনা ওকে গ্রাস করে আছে। ফালাক আর নিজেকে সামলাতে পারল না, খুব ধীর গলায় জিজ্ঞাসা করল, আপনি কি খুশি নন? সাদ আলমারি থেকে নিজের কাপড় বের করতে করতে থমকে দাঁড়ালো। একবার ফালাকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিছানার কিনারে এসে বসল। ফালাকের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত স্বরে বলল, তোমাকে কে বলল আমি খুশি নই? বাবা হওয়ার কথা শুনে আমি সত্যিই অনেক খুশি। সাদ এর বেশি আর কিছুই বলল না। গলার স্বরটা স্বাভাবিক থাকলেও চোখের কোণে যেন একটা অব্যক্ত আবেগ লুকানো। সাদ বারান্দায় গিয়ে একা দাঁড়িয়ে আছে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। ফালাকের সামনে শুধু বলেছে খুশি, কিন্তু এই খুশি শব্দটা ওর মনের ভিতরের আগ্নেয়গিরিকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়। বাবা হতে চলেছে সাদ, যে মানুষটা নিজের জীবনের মানে খুঁজে পায়নি কয়েক বছর আগেও, যার কাছে ভালোবাসা ছিল স্রেফ এক যন্ত্রণার নাম, আজ সেই সাদ মির্জার একটা অংশ এই পৃথিবীতে আসবে। সাদ নিজের হাতের তালুটার দিকে তাকালো, নিজের বুকের বাপাশে হাত রাখলো। হৃৎপিণ্ডে ধুকপুকানিটা আজ অনেক দ্রুত। কল্পনা করছে ছোট্ট প্রাণ ওর আঙুল ধরে হাঁটছে, বাবা বলে ডাকছে। এই কথাটি কল্পনা করতেই সাদের চোখের কোণটা ভিজে উঠল। বাবা হতে চলেছে, এই অনুভূতি যে কি সাদের কাছে তা সে প্রকাশ করতে পারবে না। সাদ মনে মনে কিছু একটা ভেবে নিল। সাদ আবার রুমে ফিরে এলো। বিছানায় ঘুমন্ত ফালাকের দিকে তাকিয়ে খুব সন্তর্পণে কপালে একটা দীর্ঘ চুমু খেলো। ফুলের মতো কোমল ছোঁয়া আর সাদের নিঃশ্বাসের স্পর্শে ফালাকের ঘুমটা পাতলা হয়ে এলো। চোখ মেলতেই দেখল ঘর অন্ধকার, শুধু বারান্দা থেকে আসা চাঁদের এক চিলতে আলোয় সাদের অবয়বটা অস্পষ্ট দেখা যাচ্ছে। সাদ খুব কাছে বসে আছে, একদিকে এক দৃষ্টি তাকিয়ে। ফালাক আলতো করে উঠে বসার চেষ্টা করতেই সাদ হাত বাড়িয়ে ওকে সাহায্য করলো। ফালাক লক্ষ্য করলো মানুষটার চোখে আজ এক সমুদ্র মায়া। ফালাকের হঠাৎ খুব কান্না পেয়ে গেল, এ এক অদ্ভুত খুশির কান্না। সাদের শার্টের হাতাটা খামচে ধরে হু হু করে কেঁদে উঠল। ফালাক,
কাঁদছো কেন? কোথাও কষ্ট হচ্ছে? শরীর খারাপ লাগছে? ফালাক মাথা নেড়ে না বলল। সাদের বুকের সাথে লেপ্টে গিয়ে অস্ফুট স্বরে বলল, আমি খুব খুশি। আমি ভাবিনি আল্লাহ আমাকে এতটা সুখ দেবেন। সাদ ফালাককে নিজের বাহুবন্ধনে পিষে ফেলল। থুতনিটা ফালাকের মাথায় ঠেকিয়ে খুব নিচু গম্ভীর গলায় বলল, সাদ এবার ফালাককে বিছানায় একটু হেলান দিয়ে বসিয়ে দিল। তারপরে অতি সাবধানে, যেন কোনো পবিত্র জিনিসের অবমাননা না হয়, সেইভাবে ফালাকের স্ফীত পেটের উপরে মাথা রাখল। ফালাকের শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। সাদ ফালাকের পেটে একটা দীর্ঘ চুমু খেল। ফালাক সাদের চুলে হাত বুলিয়ে দিতে দিতে দেখল সাদের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। ফালাক সাদের অগোচরে আয়ানের সাথে বের হলো। সাদ জানলে ফালাককে বের হতে দেবে না। আয়ানকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে ফালাক। আয়ান প্রথমে ভয় পেলেও ফালাকের জেদের কাছে হার মানল। উদ্দেশ্য হাসপাতাল। হাসপাতালের কেবিনের উর্মিলার মা ছিলেন। আয়ান খুব কায়দা করে ওনাকে বাইরে নিয়ে গেলেন। এখন কেবিনে শুধু ফালাক আর উর্মিলা। উর্মিলা বেডে শুয়েছিল। ফালাককে দেখেই ওর চোখ মুখ হিংস্রতায় ভরে উঠল। তড়িৎ গতিতে উঠে বসে চিৎকার করে উঠল, তোমার এত সাহস! তুমি এখানে কেন এসেছো? আমার চোখের সামনে থেকে দূর হও। ফালাক ধীর পায়ে উর্মিলার বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। চোখে আছে এক অটল দৃঢ়তা। ফালাক ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলল, কেন আসবো না আপু? সম্পর্কে তো আপনি আমার ননদ হন। ননদ হাসপাতালে ভর্তি থাকলে ভাবি হিসাবে দেখতে আসাটা কি আমার দায়িত্ব নয়? ভাবি শব্দটা উর্মিলার কানে বিষের মতো লাগলো। দাঁত কিরমির করে বলল, ভাবি? সাদ তোমাকে দয়া করে রেখেছে, ভুলে যেও না। ফালাক এবার উর্মিলার খুব কাছে গিয়ে চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলতে শুরু করলো, শুনুন আপু, দয়া করে অধিকারের পার্থক্যটা আপনি কোনো দিন বোঝেননি বলেই আজ হাসপাতালের এই বেডে শুয়ে আছেন। আমি আপনাকে একটা চূড়ান্ত ওয়ার্নিং দিতে এসেছি। আমার হাজব্যান্ডের জীবন থেকে আপনি চিরতরে মুছে গেছেন। সাদ মির্জা আপনার অতীত, আর আমি ওনার বর্তমান এবং ভবিষ্যৎ। আপনি সুযোগ পেয়েছিলেন ওনার মতো একটা হীরাকে আগলে রাখার, কিন্তু আপনি সেটা হারিয়েছেন আপনার নোংরামি নিয়ে। নিজের পাপের বোঝা অন্যের উপর চাপাবেন না। উর্মিলা কিছু বলতে চাইল, কিন্তু ফালাকুকে থামিয়ে দিয়ে আরও তেজস্বী গলায় বলল, খবরদার আমার আর আমার হাজবেন্ডের মাঝখানে আসার চেষ্টা করবেন না। আমি আজ এখানে কেন এভাবে এসেছি জানেন? কারণ আমার কাছে এখন সবটাই ক্লিয়ার। আমার মনে আর কোনো সংশয়ই নেই। সাদ মির্জা আমাকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, আমাকে তার জীবনের চেয়েও বেশি গুরুত্ব দেয়। আমি জানি উনি আমাকে নিয়ে কতটা প্রোটেক্টিভ। উনি জানলে হয়তো আজ আপনার লাশ এই হাসপাতাল থেকে বের হতো, কিন্তু আমি চাই না ওনার হাতে আপনার মতন অপবিত্র রক্ত লাগুক। আমি এখানে এসেছি আমার অধিকারের জায়গাটা বুঝিয়ে দিতে। উনি আমাকে চায়, আমি ওনাকে চাই। আমাদের এই অটুট বন্ধনের মাঝে আপনি এখন স্রেফ এক অবাঞ্ছিত কঙ্কাল। নিজেকে গুছিয়ে নিন আপু, চলি। বের হওয়ার আগে দরজার কাছে গিয়ে একবার পিছন ফিরে তাকালো। আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। উর্মিলা রাগে জ্বলছে ভেতরে ভেতরে। এদিকে সাদ। আয়ান ফালাককে বাড়িতে পৌঁছে দিয়ে আবার হাসপাতালে গেল। বাড়িতে পৌঁছাতেই ফালাক রুমে চলে গেল দ্রুত। রুমের দরজা খুলতেই ফালাক দেখে পায়ের উপরে পা তুলে সাদ বসে আছে সিঙ্গেল সোফাটায়। ফালাকের বুকের ভেতরটা ছাত করে উঠল। সাদ সোফায় হেলান দিয়ে বসে আছে, এক হাত সোফার হাতলে আর অন্য হাত একটা স্ট্রেস বল দিয়ে সজোরে চাপ দিচ্ছে। পরনের সাদা শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গুটানো, আর চোখের তীক্ষ্ণ চাউনি সরাসরি ফালাকের উপরে স্থির হয়ে আছে। সাদ কোনো কথা বলছে না, শুধু এক দৃষ্টে তাকিয়ে আছে। এই নীরবতা ফালাকের কাছে হাজারটা চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। সাদ খুব শীতল কণ্ঠে বলল, দরজাটা বন্ধ করো ফালাক। ফালাক কাঁপা কাঁপা হাতে দরজাটা লাগিয়ে দিল। সাদের গলার স্বর শুনে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল।
ফালাক ধীর পায়ে সাদের সামনে গিয়ে দাঁড়ালো। সাদ হঠাৎ সোফা থেকে উঠে দাঁড়ালো। ফালাকের খুব কাছে এসে দাঁড়াতেই ফালাক এক পা পিছিয়ে গেল। সাদের লম্বা ছায়াটা ফালাকের উপরে আছড়ে পড়ছে। সাদ ফালাকের চিবুকটা এক আঙুলে উঁচিয়ে ধরল। কোথায় গিয়েছিলে? কার সাথে গিয়েছিলে? আর আমার পারমিশন ছাড়া কেন গিয়েছিলে? এইসবের উত্তর আমার মুখস্থ ফালাক। আয়ানকে আমি অলরেডি ফোন করেছি, এখন ভয়ে আছে, কিন্তু আমার প্রশ্ন হলো অন্যখানে। হাসপাতালে উর্মিলার সাথে দেখা করার খুব শখ হয়েছে তোমার? যে সাপটাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করেছি তার সাথে কথা বলার জন্য তুমি আমার অবাধ্য হলে? আমার অনাগত সন্তানদের ঝুঁকি নিয়ে তুমি একা ওই বিষাক্ত মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালে। ফালাক দেখল সাদের চোয়াল শক্ত হয়ে আছে। ভয় না পেয়ে সাদের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি একা চাইনি, আয়ান ভাইয়া ছিল, আর আমি কোনো ঝুঁকি নিইনি। আমি শুধু চেয়েছি উনি আর আপনার সামনে না আসুক। আমি আপনার স্ত্রী, আপনার সন্তানের মা। ওনার কুৎসিত নজর যেন আর কোনো দিন আপনার উপরে না পড়ে, সেটাই মনে করিয়ে দিয়ে এসেছি। আপনি যে যন্ত্রণা পেয়েছেন উনি যেন আর আপনার সামনে না আসে। আমি চাই না ওনাকে এসব দেখে কালো অধ্যায় আপনার মনে পড়ুক। সাদ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ফালাকের চোখে অদ্ভুত তেজ দেখছিল। যে মেয়েটা আগে ওর চোখের দিকে তাকাতে ভয় পেত, সে আজ ওর যন্ত্রণার জন্য বাঘিনী হয়েছে। সাদের রাগটা হঠাৎ করেই মায়ায় রূপ নিতে শুরু করলো। ফালাকের দুই গালে হাত রেখে কপালে নিজের কপাল ঠেকালো। আমি ওকে ঘৃণা করি, ওর ছায়াটাও আমি তোমার উপরে পড়তে দিতে চাই না। পরের বার যদি আমাকে না বলে বের হয়েছ, তবে এই রুমে তোমাকে তালা মেরে আটকে রাখবো, মনে থাকবে? ফালাক মুচকি হাসল, মাথা ঝাঁকায়, মনে থাকবে। আজ মির্জাবাড়ি যেন এক টুকরো জান্নাতে পরিণত হয়েছে। বাড়ির সামনের বিশাল সাদা চাদর বিছানো হয়েছে, আর সেখানে সারি বেঁধে বসে আছে মাদ্রাসার এতিম বাচ্চাগুলো। তাদের মুখে নূরের আভা। পুরো বাড়িতে একটা স্নিগ্ধ পরিবেশ। আজ এদের জন্য ইফতারি আয়োজন করা হয়েছে। ফালাক নিজের হাতে সব কিছু তদারক করছে। সাদের কড়া নির্দেশ ছিল ও যেন রান্নাঘরের ধারে কাছেও না যায়, কিন্তু ফালাক কি আর তা শোনে? একবার ভেতরে গিয়ে দেখেছে শরবতের চিনি ঠিক হলো কিনা, আরেকবার তো অন্য কিছু। সবাই বকা দিলেও ফালাক শোনে না। এখন কেবল 2 মাস চলছে, তেমন সমস্যা হবে না বলে ফালাক কোনো ভারী কাজ করছে না। ফালাকের চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। সব সময় কাজ করতে থাকা ফালাক এখন অলস বসতে ভালো লাগে না। আর সে তো কোনো কাজ সেভাবে করছে না, শুধু দেখছে সব ঠিক আছে কিনা, যদিও এত মানুষ আছে করার। তাও রিমা আর নীলা ফালাককে আগলে রাখছে। ভাবি, তুমি প্লিজ বসো, দেখো সব ঠিক আছে। ঠিক ইফতারে 10 মিনিট আগে এক অভাবনীয় দৃশ্য দেখে মির্জাবাড়ির সবাই থমকে গেল। সাদ সাদা পাঞ্জাবি, মাথায় টুপি পরে সোজা বাচ্চাদের মাঝে বসে পড়ে অন্য সবার মতো। চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য মিশ্রিত প্রশান্তি। সাদের ফর্সা মুখটা আজ যেন এক অপার্থিব নূরে ঝলমল করছে। বাড়ির প্রত্যেকে অবিশ্বাসে একে অপরের দিকে তাকাচ্ছে। সবাই অবাক। বারান্দায় দাঁড়িয়ে থাকা ফালাকের চোখের পলক পড়ছে না। ওর ওই জেদি একরোখা স্বামী আজ কতটা বিনয়ী। ফালাকের চোখের কোণে নোনা জল চিকচিক করে উঠল। দেখল সাদ খুব নিচু হয়ে পাশে বসা একটা 7-8 বছরের বাচ্চার সাথে কথা বলছে, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠিক তখনই হুজুর মোনাজাত শুরু করলেন। হুজুরের ভরাট কণ্ঠস্বর আকাশ বাতাস মুখরিত করে তুলল। সাদ চোখ দুটো বন্ধ করে হাত দুটো ভাঁজ করে মোনাজাতে সামিল হলো। সাদের শান্ত গম্ভীর প্রশান্তিময় মুখের ছবি দেখে ফালাকের মনে হলো এত সুন্দর দৃশ্য। এদিকে সাদের মা আঁচল দিয়ে চোখের জল মুছলেন। তিনি বিড়বিড় করে বললেন, আমার ছেলেটা বদলে গেছে। ফালাক আমার পাথর ছেলেটাকে সত্যিই মানুষ করে তুলেছে। মোনাজাত শেষ হতে চারিদিকে এক অদ্ভুত শান্তি নেমে এলো। 2 দিন পর সারাদিন ভ্যাপসা গরমেই ফালাকের শরীরটা একদম ম্যাজ করছিল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ঠান্ডা পানির স্পর্শে ফালাকের সতেজ লাগলো। তবে মীরার চিৎকার শোনা গেল।
মীরার মামা বাড়ি থেকে অনেকগুলো নতুন ড্রেস পাঠিয়েছে। সেগুলো ভাবিকে না দেখালে ওর পেটের ভাত হজমই হবে না। আসছি রে বাবা, একটু দাঁড়াও, আমি কি পালিয়ে যাচ্ছি? মীরার জেদের কাছে হার মেনে ফালাক তাড়াহুড়ো করে ভেজা শাড়িটা একপাশে রেখে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে বের হলো। মীরা তখনও বাইরে থেকে তাগাদা দিচ্ছে। ফালাক ভাবল ভেজা শাড়িটা পরেই ধুয়ে দেব, এখন মীরাকে শান্ত করে আসি। ফালাক মীরার রুমে চলে গেল, যেখানে মীরা বিছানায় স্তূপ করে রাখা জামাকাপড় নিয়ে বসে আছে। ফালাক মীরার খুশিতে সামিল হলো, একটার পর একটা ড্রেস দেখছে আর মতামত দিচ্ছে। মীরার চঞ্চলতা দেখে ফালাকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। প্রায় আধা ঘন্টা ওখানেই কেটে গেল। মীরার ঘর থেকে বের হয়ে ফালাক নিজের রুমে ঢুকলো। বারান্দার স্লাইডিং ডোরটা খোলা দেখে ফালাক ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। বারান্দার গ্রিলের সাথে লাগানো স্ট্যান্ডে সাদ খুব মনোযোগ দিয়ে ফালাকের ভেজা শাড়িটা মেলে দিচ্ছে। সাদ শাড়ির ভাঁজগুলো খুব নিখুঁতভাবে টেনে দিচ্ছে, যাতে কুঁচকে না থাকে। ফালাক দরজার কাছে দাঁড়িয়ে পাথরের মতো জমে গেল। এ কি, আপনি আমার শাড়ি ধুয়ে দিয়েছেন কেন? এগুলো তো আমি ধুতাম, আপনি? সাদ একবার আর চোখে ফালাকের দিকে তাকায়। কোনো উত্তর না করে ফালাকের পাশ কাটিয়ে ভেতরে চলে এলো। ফালাক কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আসল ধাক্কাটা খেল ফালাক একটু পরে। মুখটা মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। লজ্জায় ফালাকের মন যেন হলো মাটির সাথে মিশে যাবে। শাড়ির আড়ালে ওর অন্তর্বাস সাদ নিজ হাতে ধুয়ে খুব সুন্দর করে ঝুলিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, আমি এখন মুখ দেখাবো কিভাবে? উনি ওগুলোও ধুয়ে দিয়েছেন। ফালাক তড়ি ঘড়ি করে রুমে ঢুকলো। সাদ টি শার্ট পরছে। ফালাক সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কান দুটো গরম হয়ে লাল হয়ে গেছে। আপনি আপনি ওগুলো কেন ধুতে গেলেন? প্রেগনেন্সি নিয়ে ঝুঁকে কাপড় কাচা আর বালতি তোলা তোমার জন্য নিষিদ্ধ। আমি চাই না আমার অনাগত সন্তান আর এর আগে তোমার কোনো ক্ষতি হোক। এখন কথা না বাড়িয়ে চুলগুলো শুকিয়ে নাও। সাদের এই সোজা সাপটা কথায় ফালাক কোনো যুক্তি খুঁজে পেল না। ফালাকের মনে এক অজানা অনুভূতি মিষ্টি মিষ্টি লাগছে সব কিছু।